রোহিঙ্গা সংকট আঞ্চলিক স্থিতিশীলতা ঝুঁকিতে ফেলেছে আর্থনা সামিটে ডক্টর ইউনুস। পরবর্তী প্রজন্মের জন্য টেকসই বিশ্ব গড়ার প্রত্যয়। মব জাস্টিস আর বরদাস্ত করা হবে না, যশোরে স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদক, ঘুষ ও তদবির বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ডিবিতে সাগর রুনি হত্যা মামলার নথি পড়েনি, ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল। তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় পেল পিবিআই। এবং গত 9 বছরে মাত্র 31 দিন নির্মল বাতাসে শ্বাস নিয়েছেন ঢাকাবাসী। গড় আয়ু কমেছে 8 বছর। বায়ু দূষণ রোধে কঠোর আইন প্রয়োগের তাগিদ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। রোহিঙ্গা সংকট আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলেছে এমন মন্তব্য করে টেকসই প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। বলেন, পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিস্থাপক, সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যেতে হবে। এদিকে এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ থেকে আরও 725 জন সেনা সদস্য নেবে কাতার। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। 4 দিনের সরকারি সফরে কাতারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দ্বিতীয় দিন যোগ দেন আর্থনা শীর্ষ সম্মেলনে। সেখানে দেয়া বক্তব্যে বিশ্ববাসীর উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে, যার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা, ন্যায় বিচার ও মর্যাদা সম্পন্ন ভবিষ্যৎ গড়া সম্ভব। বাংলাদেশ পৃথিবীর জন্য আশার বাতিঘর হিসেবে দাঁড়াতে চায়, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, পরবর্তী প্রজন্মের জন্য সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যাওয়া বড় অঙ্গীকার হওয়া উচিত। রোহিঙ্গা সংকট আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে এমন মন্তব্য করে টেকসই প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, কুয়েতের মতো কাতারও বাংলাদেশ থেকে সৈন্য নেবে। কাতারের দোহাতে সামিটের সাইডলাইন বৈঠক শেষে তিনি বলেন, স্থায়ীভাবে 725 জন সৈন্য নেবে দেশটি। স্থায়ীভাবে প্রতি 3 বছর পর একটি ব্যাচ যাবে সেখানে। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নিবে পার্মানেন্টলি। প্রতি 3 বছর পর এই যে এরা একটা ব্যাচ আসবে 3 বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরো বেড়ে 1600 বা আরো বেশি করা যায়। এলএনজির ভালো মূল্য পেতে কাতারের সঙ্গে বাংলাদেশ আরও সুসম্পর্ক চায় বলে জানান শফিকুল আলম। এই মিটিংটা আমরা মনে করছি যে কাতার আর বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক যে ইস্যুগুলো আছে, যেগুলো নিয়ে আমরা বলছি, উত্তরোত্তর আরো সামনের দিকে আরো আমাদের বৃদ্ধি পাবে এবং এটা আমাদের, আমি মনে করব যে আমাদের সুদৃঢ় হবে আমাদের। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এটা হচ্ছে যে আপনারা এদিকে আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এর আগে সোমবার স্থানীয় সময় রাত 9:40 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দোহায় পৌঁছান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়ে হামাদ বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। মব জাস্টিস আর বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার যশোরে এক মতবিনিময় সভায় তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া চলবে না। মাদক, ঘুষ, তদবির বন্ধে কঠোর অবস্থান নেয়ার কথা জানিয়ে পুলিশকে সতর্ক করলেন তিনি। পুলিশের সিভিল ড্রেসে গ্রেফতার, তেলবাজি এবং বদলি বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশও দেন উপদেষ্টা। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনায় উভয় কলেজ 2 দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ।
সোমবার তাদের সহপাঠীকে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করেছে। এমন অভিযোগে মঙ্গলবার সিটি কলেজে হামলা চালায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় উভয় পক্ষের মধ্যে প্রায় ৫ ঘন্টা থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া চলে। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে পুলিশ। গতকালকে ঢাকা কলেজের একজন স্টুডেন্ট এই যে সায়েন্স ল্যাবরেটরি এখানে আসছিল, ওখানে সিভিলে মনে হয় ৫-৭ জন ছেলেপেলে তাকে দাবার দেয় প্রথমে। সে ওই যে ফুটওভার ব্রিজে ওঠার সময় এখানে পড়ে যায় এবং মুখ টুক এগুলাম থেতলে যায়, মানে গুরুতর আহত হয়। এরপরে আবার এরা মনে হয় ওই বেল্ট দিয়ে মারছে। বেল্ট দিয়ে মারার পরে এই বিষয়টা ওরা চিন্তা করছে যে এটা হয়তো বা এরাই করছে, সিটি কলেজ করছে। ওই জন্য তো আজকে কিন্তু তারা সদল বলে ৩০০-৩৫০ পোলাপান আজকে এসে তাদের এই যে সিটি কলেজে হামলা করা শুরু করছে। সহপাঠীদের উপর হামলার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আজকে দুপুর ঠিক 11টার দিকে আমাদের অনার্সের কিছু শিক্ষার্থী তারা কলেজ বাস নিয়ে যখন যায়, ওই টাইমে সিটি কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ নাম এরিয়াতে এবং কাটাবন এরিয়াতে অবস্থান নেয়। সেখান থেকে আমাদের যখন কলেজ বাস বের হয়, আমাদের কলেজ বাসে তারা আক্রমণ চালায়। ওই শিক্ষার্থীকে বাস আটকাইয়ে যখন ওরে মারতেছিল, তখন মানে খুব ওদের সামনে সিটি কলেজের সামনে বাসটা আটকে ওই বাসে অন্য যাত্রীদেরও ওরা হেনস্থা করছে, মারামারি করছে, একদম ভাঙচুর করছে ভিআইপি। তো ভাঙার পরে ওর পর হচ্ছে যারা সিনিয়ররা আসলে বিষয়টার দেখতে গিয়ে তো বিশাল যেটা হচ্ছে হয় আর কি। এরকম ঘটনা একবার না, বেশ কয়েকবার ঘটছে। গতকালকে ব্রিজের উপর থেকে একটা ছেলেকে ফেলে দেওয়া হয়েছে, সে বিকৃত অবস্থায় হাসপাতাল আছে। শিক্ষার্থীদের উপর হামলায় নিন্দা জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানালেন ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। কাটাবনে আমাদের ছাত্রদেরকে দেখলো আইডি কার্ড পরা, ইউনিফর্ম পরা, তাদেরকে ওখানে অ্যাটাক করলো। সেক্ষেত্রে তো আমাদের কিছু করার এখানে থাকে না। যখন ঘটনা ঘটে যায় আমরা জানতে পারি, তখন আমরা তার ব্যাপারে খোঁজখবর নেই এবং তাকে বলি। কিন্তু এই রাস্তা থেকে নামিয়ে একজন ছাত্রকে মারবে, একজন ছাত্রকে হ্যারাসমেন্ট করবে, আইডি কার্ড খুলে নেবে, এটা তো কখনো হতে পারে না। এই সংঘর্ষের জেরে 2 কলেজ 2 দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ওবায়দুল হক মারুফ, মহানগর সংবাদ, ঢাকা। সংস্কার নিয়ে তাড়াহুড়ো করা উচিত নয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বৃহত্তর ঐকমত্য তৈরি করতে পারলে জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। প্রধানমন্ত্রী পদে টানা 2 মেয়াদের বেশি কেউ থাকতে পারবে না কমিশনের এমন প্রস্তাবে বিএনপির ভিন্ন মতের কথাও জানান তিনি। আর জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, কিছু বিষয়ে দ্বিমত থাকলেও সংস্কার নিয়ে বিএনপি অত্যন্ত আন্তরিক। বাকিটা জানাচ্ছেন তানজিদ ভুইয়া। সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির 3য় দফায় বৈঠক হয় জাতীয় সংসদ ভবনের এলডি হলে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি এতে অংশ নেন। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, 15টি দলের সাথে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। আমরা আজকে শেষ করতে পারি। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও সংস্কার নিয়ে বিএনপি নেতারা অত্যন্ত আন্তরিকভাবে আলোচনা করেছেন বলে জানান তিনি। সংবিধান বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে, পাশাপাশি নির্বাচন ব্যবস্থা নিয়েও কিছু সংস্কার নিয়ে কিছুটা কথা হয়েছে। আজকে আমরা জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগ সংক্রান্ত বিষয়গুলোতে আলোচনা করে এক জায়গায় আসতে পারব। সংবিধান অনুযায়ী বিচার বিভাগের প্রতিটি কার্যক্রম যেন আইনসম্মত সাংবিধানিক হয় সে বিষয়ে সতর্ক থাকার উপর গুরুত্ব আরোপ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে, একটা বৃহত্তর একটা কনসেনসাস আমরা সৃষ্টি করতে পারব, সেটা জাতীয় জীবনে একটি মহান ভূমিকা রাখবে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সকল উদ্যোগকে যাতে আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় যায় সেটার আহ্বান জানাব। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, একই ব্যক্তি সরকার ও দলীয় প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না কমিশনের এমন প্রস্তাবে বিএনপি একমত নয়। একাধিক্রমে 3 বার হতে পারবেন না, অর্থাৎ 2 বার হওয়ার পরে তারপরে গ্যাপ হবে, এরপরে যদি চাই। সেই জন্য আমরা বলেছি যে এটা গণতন্ত্রের প্র্যাকটিসটা হচ্ছে যে ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন যদি হয়, যদি কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন হয়, যদি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে, নিউট্রাল নির্বাচনের মধ্য দিয়ে জনগণ সোভরেন অথরিটি হিসেবে যদি কোনো দলকে আবার মেজরিটি দেয়, তাহলে জনগণের সম্মানে সেটা আমরা বলছি যে এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হিসাবে সেই অপশনটা থাকা উচিত। ঐকমত্য কমিশনের অধিকাংশ প্রস্তাবে বিএনপি একমত বলেও জানান সালাউদ্দিন আহমেদ। তো রাষ্ট্রের বিষয়, এটা সংবিধানের বিষয়, রাষ্ট্র পরিচালনার বিষয়,
সেটা গভীরভাবে চিন্তা করে সেই জিনিসগুলো সংবিধানে আনতে হবে। আমরা অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছি। এখন কিছু কিছু বিষয় আছে যে আরও বিচার বিশ্লেষণ করতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। একই সঙ্গে মামলার যাবতীয় নথি বিচারপতি মুস্তাফিজুর রহমান এবং বিচারপতি সগির হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে পাঠিয়েছেন। আজ থেকে সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিলের উপর শুনানি গ্রহণ করবেন হাইকোর্ট। 2020 সালের 31 জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা লিয়াকত আলীর গুলিতে নিহত হন মেজর সিনহা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলা তদন্তে আরও 6 মাস সময় দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার এ তথ্য জানিয়ে বাদী পক্ষের আইনজীবী শিশির মনির বলেন, ডিবিতে মামলার অনেক নথি গায়েব হয়ে গেছে, তবে রাষ্ট্রপক্ষ বলছে কোনো নথি হারিয়ে বা পুড়ে যায়নি। রিপোর্ট করছেন কাজী পাপ্পু। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন 48 ঘন্টার মধ্যে খুনিদের খুঁজে বের করার আশ্বাস দিলেও পেরিয়ে গেছে 13 বছর। বিচার তো দূরের কথা, এত বছরেও তদন্ত প্রতিবেদনই তৈরি হয়নি। গেল বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাগর রুনি হত্যার তদন্ত শেষ করতে ফের হাইকোর্টের দ্বারস্থ হয় রাষ্ট্রপক্ষ। আইনজীবী শিশির মনির জানান, মামলাটির কিছু নথি হারিয়ে যাওয়ার খবর শোনা গেছে। পরে হাইকোর্ট তদন্ত শেষ করতে নতুন সময় নির্ধারণ করে দেন। অবশেষে আদালত বিচার বিবেচনা করে 6 মাস সময় মঞ্জুর করেছেন এবং পরবর্তীতে 22 অক্টোবর 2025-এ পরবর্তী আদেশের জন্য আদালতে আসবে। 12 বছর আগের ঘটনা হওয়ার কারণে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই সিনে নাই, সার্কামস্ট্যান্সেস সব কিছু বিশ্লেষণ করে পাওয়া যায় না, এই জন্য অধিকতর সময়ের প্রয়োজন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ হাইকোর্টকে জানান, এই মামলার নথি পুড়ে গেছে, অনেক কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না। এ খবর গণমাধ্যমে প্রচারের পর আগের বক্তব্য থেকে সরে আসেন আরশাদ রৌফ। অনেক অফিসারকে জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, অনেকে হয়তোবা চাকরিতে নেই, এটা ইয়েতে আছে, তো তাদের সাথে কথা বলতে হচ্ছে, তখনকার জিনিস বের করতে হচ্ছে, দেখতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। পুড়েছে সেই কথাটা আমি কখনো পুড়লে তাহলে ইনভেস্টিগেশনে গায়েব হয়েছে, মানে এটা না ডিবি অফিসে অনেক গায়েবের প্রশ্ন, গায়েব শব্দটা আমি ব্যবহার করিনি। মামলার তদন্ত নিয়ে ক্ষোভ জানান বাদী নওশের রহমান। 6 মাস পর এসে যদি তদন্তকারী সংস্থা দাবি করে যে ডিবি অফিসে পুরো সব নথি পুড়ে গেছে, সেটা খুবই হতাশাজনক এবং পরবর্তীতে সেটা তারা আবার অস্বীকারও করে যে তারা এই ধরনের কোনো কথা বলেনি। এদিকে মামলার নথিপত্র ডিবি হেফাজতে পুড়ে যাওয়ার তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে ডিএমপি ও পিবিআই। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে হামলা, হত্যা, নির্যাতন, নিপীড়ন সহ বিভিন্ন অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা সহ সারা দেশে কয়েকশো মামলা হয়েছে। এসব মামলায় ছেলে মেয়ের পাশাপাশি হাসিনা পরিবারের সদস্যদেরও আসামি করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও রয়েছে গুম, খুন ও গণহত্যার অভিযোগ। এর মধ্যে গণহত্যা মামলায় হাসিনার বিরুদ্ধে যে কোনো সময় প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। মাহবুব হাসানের রিপনের প্রতিবেদন। গত বছরে 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী গদি ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট তকমা পাওয়া শেখ হাসিনা। তার বিরুদ্ধে প্রথম মামলা হয় গত বছরের 13 আগস্ট। রাজধানী মোহাম্মদপুরে আবু সায়েদ নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে এই মামলা করা হয়। উনি হচ্ছেন আবু সায়েদ, উনি একজন রিক্সা চালক ছিলেন, পরবর্তীতে মুদি দোকানি। উনি 19 তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ডিএমপি কমিশনারদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি। এরপর সাংবাদিক, পথচারী, ভ্যানচালক সহ নিরীহ মানুষকে হত্যা এবং কিশোর গাড়ি চালক সহ অসংখ্য হত্যার অভিযোগে রাজধানীর গুলশান, শাহবাগ, রামপুরা, রায়েরবাগ, বাড্ডা, ভাটারা, মিরপুর, মগবাজার, হাতিরঝিল সহ দেশের বিভিন্ন স্থানে শতাধিক মামলা হয় তার নামে। আমরা জুলাই গণহত্যা, আগস্টের প্রথম 5 দিনে গণহত্যার কথা বোঝাচ্ছি। এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন, ওনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণা মতো করেছি।
শেখ হাসিনা ছাড়াও মামলা হয়েছে তার আমলে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে। হাসিনা পলাতক থাকলেও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ মন্ত্রী পরিষদের বেশ কিছু সদস্য, সাবেক সংসদ সদস্য, সেনা ও পুলিশ কর্মকর্তা এবং আমলাসহ বিভিন্ন পেশার অন্তত ৯০ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। একজন ব্যক্তির সাজাও যদি নিশ্চিত করেন তাহলেও কিন্তু এই হাজারো হত্যাকাণ্ডের বিচারের মেজরিটি অংশ বিচার করে ফেলা যায়। সে কারণে আমরা গ্রাউন্ড লেভেলের পুলিশ কনস্টেবল যারা বাধ্য হয়েছে, কিছু করার ছিল না, করেছে, এই লেভেল পর্যন্ত আমরা বিচারের জন্য যেতে চাই না। রাজুকের প্লট জালিয়াতি মামলাও আছে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের নামে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। রোববার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো সময় প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। শেখ হাসিনার বিরুদ্ধে দুটো মামলা ছিল আজকে শুনানির তালিকায়। একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে। সেই মামলাটির আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা 2 মাসের সময়ে আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। এই তদন্ত ঢাকায় বসবাসকারী মানুষ গত 9 বছরে মাত্র 31 দিন নির্মল বাতাসে শ্বাস নিতে পেরেছেন। এই সময়ে 853 দিনের বাতাস ছিল অস্বাস্থ্যকর, আর খুব অস্বাস্থ্যকর ছিল 635 দিন এবং দুর্যোগপূর্ণ ছিল 93 দিন। এমন বাতাসে শ্বাস নেয় নগরবাসীর গড় আয়ু কমেছে 8 বছর। বায়ু দূষণ প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ সহ নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাকিটা জানাচ্ছেন এসইউ সেলিম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব ধরিত্রী দিবস 2025 বায়ু দূষণ নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস। হ্যাজার্ডিয়াস লেভেলের বায়ু সেবন করছে। লিখিত বক্তব্যে ক্যাপস চেয়ারম্যান ডক্টর আহমেদ কামরুজ্জামান বলেন, বাংলাদেশে একাধিক বছর বিশ্বের শীর্ষ দূষিত বাতাসের দেশের তালিকায় থাকছে। দূষণের কারণে মানুষের গড় আয়ু কমে যাওয়ার তথ্য তুলে ধরেন তিনি। বায়ু দূষণের কারণে প্রতি বছর মানুষের অকাল মৃত্যু ঘটছে। দূষণ বাংলাদেশের জন্য একটি গুরুতর সমস্যা, যা জনস্বাস্থ্য এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। তবে সঠিক নীতি গ্রহণ, কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। বায়ু দূষণ কমাতে নবায়নযোগ্য জ্বালানি অন্যতম কার্যকর সমাধান। এটি শুধু পরিবেশ রক্ষা করে না, বরং দীর্ঘমেয়াদে আর্থিক সাশ্রয় এবং টেকসই উন্নয়নের সুযোগ তৈরি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান শহীদুল ইসলাম এবং বাপার সহসভাপতি ডক্টর এম ফিরোজ আহমেদ বায়ু দূষণ প্রতিরোধে সরকারকে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানোর তাগিদ দেন। ইউএনএফসিসিতে আমরা ডিক্লেয়ার করেছি, এটা করেছিলাম 2015 সালে, যে আমরা আমাদের গ্যাস, গ্রিনহাউস গ্যাস 5% কমিয়ে ফেলবো, যা ইকুইভ্যালেন্ট টু 12 মিলিয়ন টন। এটা আবার কোথা থেকে কমাবো? ট্রান্সপোর্ট থেকে, ইন্ডাস্ট্রি থেকে এবং পাওয়ার প্ল্যান্ট থেকে। এখন 2.5 মাইক্রোগ্রাম, যেহেতু মেজারমেন্টের পরিধি বাড়ছে, সুতরাং 2.5 মাইক্রোগ্রাম যে বায়ু দূষণ হয়, যে পার্টিকুলেট হয়, এটা আমাদের শরীরে যখন ঢুকে এটা কিন্তু আর বেরিয়ে আসে না। বায়ু দূষণের কারণে প্রতি বছর 5258 শিশু সহ 1,02,456 মানুষের অকাল মৃত্যু ঘটে। তাই নিজেদের স্বার্থেই পরিবেশ সংরক্ষণে সরকারকে আইন প্রয়োগে আরো কঠোর হওয়ার পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। যে ন্যাচারাল গ্যাস আছে অথবা সিএনজি আছে, এটাকে ট্রান্সফার করা। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন এবং তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে পৃথক 3টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ছাড়াও বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের এই মামলা হয়েছে। মেয়র থাকা অবস্থায় লিটন ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, স্থানান্তর এবং রূপান্তর করায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা 3টি দায়ের করা হয় বলে জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শাহিন আক্তার, জনাব আনিকা ফারিয়া জামান এবং তার পিতা জনাব AHM খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দণ্ডবিধির 109 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012
সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈষম্যমূলক ড্যাপ নীতির কারণে আবাসন খাত ভয়াবহ সংকটে আছে বলে জানালেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব নেতারা। এ কারণে চাহিদা কমে যাবার পরও ফ্ল্যাটের দাম কমানো যাচ্ছে না বলেও জানান তারা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা। নেতারা বলেন, ড্যাপ নীতিতে ভবনের উচ্চতা, আয়তন এবং জমির পরিমাণ নির্দিষ্ট করে দেয়ায় ভবন নির্মাণ কমে গেছে, যার প্রভাব পড়েছে সংশ্লিষ্ট লিঙ্কেজ শিল্পগুলোতেও। এছাড়া ভূমি এবং ফ্ল্যাট নিবন্ধন খরচও এক্ষেত্রে প্রভাব রাখছে বলেও জানান তারা। ভবন নির্মাণটা যে বেড়ে যায়নি, তাহলে যে আপনি যে ভবন আগের যা তৈরি করেছেন সেটার উপরে প্রভাবটা ওইভাবে পড়বে এবং দাম বৃদ্ধি সেই অর্থে সেদিকেও দামও বাড়বে, কারণ আপনি তো চাহিদার চেয়ে কম তৈরি করছেন। ড্যাবের নতুন নীতিমালার কারণে ওনারা নতুন কোনো প্রজেক্টে হাত দিতে পারতেছে না, ল্যান্ড ওনাররাও তাদের ল্যান্ড দিচ্ছে না। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে শুরু হচ্ছে দেশের প্রথম রিনিউয়েবল এনার্জি ফেস্ট 2025। বুয়েটের ইসিই ভবনে অ্যাকশন 8 এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক এর যৌথ উদ্যোগে 23 এবং 24 এপ্রিল 2 দিন ব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রিনিউয়েবল এনার্জি ফেস্ট এর লক্ষ্য এবং কর্মসূচি তুলে ধরা হয়। এতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ সহ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বক্তারা। উৎসবের 2 দিনে মোট 6টি পলিসি ডায়ালগ সেশন হবে। নবায়নযোগ্য জ্বালানির সামাজিক এবং পরিবেশগত প্রভাব সহ নানা দিক নিয়ে আলোচনা করবেন জ্বালানি বিশেষজ্ঞ এবং নীতি নির্ধারকরা। আমাদের রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন দেওয়া এবং এটাকে সব রকমভাবে আমাদের নীতি নির্ধারকদের আলোচনায় আরও শক্তভাবে চাঙ্গা করে নিয়ে আসার দরকার। আমাদের উদ্দেশ্য হলো এই ফেস্টিভ্যালের আয়োজনের মধ্যে দিয়ে একেবারে প্রান্তিক থেকে শুরু করে নীতি নির্ধারক সবাইকে একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়া। অনিয়ম দুর্নীতির আখড়াখানায় পরিণত হয়েছে কুষ্টিয়ার এলজিইডি অফিস। সড়ক উন্নয়নের নামে চলছে লুটপাটের মহোৎসব। কাজ চলছে নিম্নমানের উপকরণ দিয়ে, তার উপর মানা হচ্ছে না নিয়ম নীতি। কোটি কোটি টাকা ব্যয় হলেও উপকারে আসছে না সাধারণ মানুষের, উল্টো পকেট ভরছে ঠিকাদার এবং এলজিইডির কর্মকর্তাদের। মানজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। দীর্ঘ 1 যুগ পর দৌলতপুরে আল্লাহর দরগা এলাকার সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। স্তূপ করে রাখার নিম্নমানের এইসব ইট ব্যবহার করা হচ্ছে সড়কের কাজে। এছাড়া নিম্নমানের উপাদান দিয়ে রাতের আধারে চলছে কাজ। সম্প্রতি জেলার বেড়ামারা উপজেলার রায়টা গোলাপনগর সড়কের কাজ শেষ করেছে এলজিইডি, কিন্তু মাস না পেরোতেই উঠে যাচ্ছে পিচ। সড়ক সংস্কারের নামে এলজিইডির কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজশে লুটপাট করা হয়েছে বরাদ্দের কোটি কোটি টাকা। হেয়ারিং পাড়ার আগে যে রোলার করতে হবে সে রোলার নাই, শুধু ভেকুদি সমান করে হালকা করে বালি ফেলে দিই, টুট করে গাইতে চলে যাচ্ছে। আর ইট যেহেতু ভালো না, ইট এমনি গলি পড়ে যাচ্ছে গাড়ির চাপে। ঢালাই হলে আর একটু ওষার হলে ভালো হতো। সিকুন এই রাস্তা তো এর আগেই তো মোড়া ছিল, তাড়াহুড়া করে কাজ করে চলে গেছে। গত বছর এই রাস্তায় কাজ হয়েছিল, দেশে বর্ষা আসলে আবার খানাখন্দ সৃষ্টি হয়ে যায়। না, রাস্তা তো বিদেশে কাজ করে এক রাস্তা 20 বছর 30 বছর ধরে হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে 1 বছরে রাস্তা শেষ হয়ে যায়। ঠিকাদাররা লুটিপুটি খাইছে, মাটির ওপরে পিচ ঢালাই দিয়েছে। আপনারা দেখেন, আর বৃষ্টি আসলে সব উঠে যাচ্ছে, এখনই উঠে যাচ্ছে। এলজিইডির কর্মকর্তাদের দুর্নীতির কারণে সংস্কারের কাজে অনিয়মের সুযোগ পাচ্ছে ঠিকাদাররা। অনিয়মকে তারা নিয়মে পরিণত করে সরকারের টাকা আত্মসাৎ করছে। একটা রাস্তার কাজ যদি 50% যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলে সেই রাস্তাটা কিভাবে টিকবে আর কিভাবে এটা আমরা আশা করব যে এটা ভালো থাকবে। অতএব জনদুর্ভোগ থেকেই যাচ্ছে। হ্যাঁ, এই জন্যে আমার মনে হয় সরকারের এই বিষয়গুলো একটু দৃষ্টি দেওয়া দরকার। অর্থের অপচয় যাতে না হয়, যাতে এটা তো জনগণের টাকা, তো জনগণের টাকার অপচয় করে তারা এইভাবে আত্মসাৎ করে যাচ্ছে এবং দীর্ঘদিন থেকে এই প্র্যাকটিস তাদের রয়ে গেছে। তবে সড়ক সংস্কারের অনিয়ম, দুর্নীতি ও ঠিকাদারদের কাছ থেকে আর্থিক সুবিধা নেয়ার বিষয়টি অস্বীকার করছেন এলজিইডির এই কর্মচারীরা কাজের ব্যাপারে তাদের সাথে যোগাযোগ রাখে এবং তারা যে কোনো সমস্যা হলে আমরা চিঠির মাধ্যমে তাদেরকে অবহিত করি। এটা তো কোনো সুযোগই নেই। আমাদের এই দপ্তরের কর্মকর্তা থাকে, তারপরেও কনসালটেন্ট থাকে, এরা সম্মিলিতভাবেই আমরা
যৌথভাবে তদারকির মাধ্যমে এই কাজগুলো করে থাকে। সড়কের কাজে এমন অনিয়মের সাথে জড়িত এলজিইডি কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপির 16 সদস্য নিহত হয়েছেন। সোমবার পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পৃথক অভিযানে নিহত হন তারা। এদিকে দেশটির সিন্ধু প্রদেশের দক্ষিণ জামশোরো কোহিস্তান অঞ্চলের পার্বত্য এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ 13 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তারা বেলুচিস্তান প্রদেশে গম কাটার কাজ শেষে সিন্ধুর বাদিন জেলায় নিজেদের বাড়ি ফিরছিলেন। ইসরায়েলি বর্বরতায় আরও 29 ফিলিস্তিনির মৃত্যুতে ফিলিস্তিনের গাজায় 51,240 ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তিসহ গাজায় 5 থেকে 7 বছরের জন্য স্থায়ী যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে কাতার এবং মিশর। ওদিকে সুদানে আধা সামরিক বাহিনী RSF এর হামলায় মারা গেছে 30 জন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের গাজাকে নিয়ে রীতিমতো ইঁদুর বেড়াল খেলা খেলছে। প্রাণ বাঁচাতে যেখানেই ছুটে যাচ্ছে গাজার নিরীহ মানুষ, সেখানেই হায়নার মতো হামলে পড়ছে ইসরায়েলি বাহিনী। সবশেষ জাবালিয়া, নুসেরাত সহ বিভিন্ন অঞ্চলে বিমান ও স্থল হামলা চালিয়ে 29 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। পাশাপাশি সংযোগ সড়ক বন্ধ করে গাজার 69% ভূখণ্ডকে নো গো জোন ঘোষণা করেছে ইসরায়েল। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় যুদ্ধবন্ধে হামাসকে নতুন প্রস্তাব দিয়েছে কাতার ও মিশর। সব ইসরায়েলি জিম্মির বিনিময়ে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি এবং 5 থেকে 7 বছর স্থায়ী যুদ্ধবিরতির কথা উল্লেখ করা হয়েছে। এরপরেই যুদ্ধের সমাপ্তি সহ উপত্যকাটি থেকে পুরোপুরি ইসরায়েল সেনার প্রত্যাহারের কথাও উল্লেখ করা হয় এতে। ইয়েমেনে বিমান হামলা চালিয়ে গত 1 মাসে হুতি বিদ্রোহীদের 5 শতাধিক সদস্যকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং গোয়েন্দাদের মতে এসব হামলায় নিহতদের মধ্যে অনেকেই গোষ্ঠীটির শীর্ষ পর্যায়ের নেতা, ড্রোন অপারেটর এবং ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞরাও রয়েছেন। সুদানের অবরুদ্ধ এলফাশের শহরে আধা সামরিক বাহিনী RSF এর হামলায় 30 বেসামরিক মানুষ নিহত ও কয়েকজন আহত হয়েছেন। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা। এদিকে কয়েকশো কোটি ডলারের ফেডারেল তহবিল জব্দ করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। মামলায় প্রতিষ্ঠানের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। দর্শক, সংবাদ শেষ করব রহস্যে ঘেরা রক্ত বৃষ্টির খবর দিয়ে। আকাশ থেকে বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ে রক্তের রং ধারণ করছে। এই পানি আবার সমুদ্র জলে মিশে ছড়াচ্ছে গাঢ় লাল আভা। এক পরিব্রাজকের শেয়ার করা এমন একটি ভিডিও ইন্টারনেট দুনিয়ায় তাক লাগিয়ে দিয়েছে। এটি দেখে নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটি বিরল ঘটনা, কেউ বা খুঁজছেন এর পেছনের রহস্য। ঘটনাটি বাস্তব নাকি রহস্য তা জানবো শেখ সাব্বির হোসেনের প্রতিবেদনে। সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা সংকট আঞ্চলিক স্থিতিশীলতা ঝুঁকিতে ফেলেছে আর্থনা সামিটে ডক্টর ইউনূস। পরবর্তী প্রজন্মের জন্য টেকসই বিশ্ব গড়ার প্রত্যয়। মব জাস্টিস আর বরদাস্ত করা হবে না, যশোরের স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদক, ঘুষ ও তদবির বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ডিবিতে সাগর রুনি হত্যা মামলার নথি পড়েনি, ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল। তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় পেল পিবিআই। এবং গত 9 বছরে মাত্র 31 দিন নির্মল বাতাসে শ্বাস নিয়েছেন ঢাকাবাসী। গড় আয়ু কমেছে 8 বছর। বায়ু দূষণ রোধে কঠোর আইন প্রয়োগের তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।